নমস্কার, আপনারা দেখছেন অদ্ভুতরে ইউটিউব চ্যানেল, যেখানে আমি আমার নিজের কণ্ঠে কিছু অদ্ভুত এবং রহস্যময় গল্প আপনাদের কাছে উপস্থাপনা করি। গল্পগুলো সম্পূর্ণ কাকতালীয় এবং কল্পনাহীন বানানো হয়। গল্পের চরিত্রগুলো বাস্তবের সাথে কোনো রকমের মিল রাখে না, থেকে থাকে সেটা সম্পূর্ণ কাকতালীয়। গল্প পাঠে আমি সুরজ, গল্পের লেখক আমি সুরজ। শ্রোতাগণ, আপনারা যদি এরকমই আরও ভয়ের ভৌতিক নতুন ঘটনা শুনতে পছন্দ করেন, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অন করে নেবেন, যাতে করে নতুন কোনো ভৌতিক এবং রহস্যময় গল্প এলে সেটা আপনারা সহজেই শুনতে পারেন। নমস্কার, আমি সুরজ। শুরু করছি অশরীরীর ডাক। গ্রাম বাংলার বুকে এক অত্যন্ত গ্রামে শ্যাওলাফুলি। এই শ্যাওলাফুলি গ্রামে এক অশরীরীর ডাকে কিভাবে শ্যাওলাফুলির মানুষ একে একে নিখোঁজ হতে থাকে, আজকেই এই ঘটনাটাই আপনাদের কাছে তুলে ধরব। কল্পনা আর ডিজের ম্যাজিক্যালি কিছু ওয়ার্ড দিয়ে আমি এই গল্পটাকে বানিয়েছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। শ্যাওলাফুলি গ্রাম চাষবাস করে নিজেদের জীবন যাপন করে। আনন্দ এবং খুশির সাথে জীবন যাপন করা ওই শ্যাওলাফুলি গ্রামের প্রত্যেকটা মানুষ খুবই সুখী ছিল। কিন্তু কোথা থেকেও এক অশরীরীর নজরে এই শ্যাওলাফুলি গ্রামটা পড়ে যায়, আর গ্রামের প্রত্যেকটা মানুষ একে একে শেষ হয়ে যায়। গল্পটা শোনার পর আপনাদের কাঁধে এক ঠান্ডা স্রোত বয়ে যেতে বাধ্য। ভয়ানক এবং অদ্ভুত, সেটা আমি কল্পনার বাইরে থেকে তৈরি করার চেষ্টা করেছি। শ্যাওলাফুলি গ্রামে একটা চাষি, যার নাম ছিল বিশু। বিশু শ্যাওলাফুলি গ্রামে তারই ঝিলের ধারে একটা জমি ছিল, যেখানে বিশু স্বাভাবিক চাষ করত। রোজই বিশু সকালে নিজের জমিতে যেত চাষের কাজের জন্য, এবং বিশু আজও প্রতিদিনের মতো নিচের কোদাল নিয়ে এবং তার গ্রামে এবং গ্রামের ঝিলের ধারে তাদের নিজস্ব জমিতে চাষের জন্য যেত। তবে দিনটা প্রতিদিনের মতো আজ স্বাভাবিক না। আকাশে কোথাও একটা অশরীরী আত্মার আসার আবাহন জানাচ্ছে। আকাশটা একটু গুমড়ে আছে, আজ আর পাখিদের কোলাহলটা ঠিকমতো শোনা যাচ্ছে না। এটাই হয়তো ঝড় আসার আগের সময়। বিশু নিজের জমির ধারে গিয়ে একটু বসে, তারপর আবার নিজের জমির কাজ শুরু করে। বিশু হঠাৎ কোদালে একটা বস্তুর ঠেকার অনুভব পায়। খট করে এক লোহা জাতীয় কোনো জিনিসের সাথে তার কোদালটার সম্মুখীন হওয়ার যে শব্দ বিশুর কানে আসে, তাতে বিশু অবাক হয়ে যায়। বিশু ভাবে, এটা কি হতে পারে। তারপর বিশু আবার কোদাল দিয়ে ওই জায়গাটা ভালো করে খুঁড়তে থাকে। তারপর বিশু ওখান থেকে একটা
ঘটি খুঁজে পায়। তামার এক অতি পুরনো ঘটি, যার গায়ে মাটির মরচে ধরা দাগ এবং পুরনো কিছু রহস্য নিয়ে নিজের মুখে ওই লাল কাপড় দিয়ে জড়িয়ে রেখেছে। বিশু প্রথমত এটা কোনো জমিদার এবং রাজার ধন সম্পত্তি মনে করে খুবই দ্রুত ঘটিটা তুলে নেয় এবং ওই ঝিলের ধারে গিয়ে মনে একটু অচেনা আগ্রহ নিয়ে এই ঘটিটা খোলার চেষ্টা করে। তারপরে বিশু ঘটিটা খোলার পরই ভেতর থেকে কিছু একটা পেরিয়ে যাওয়ার অনুভব পাওয়া যায়। তবে বিশু তেমন কিছু বিষয়টা না ধ্যান দিয়ে তাড়াতাড়ি ঘটির ভেতরে হাত ঢুকিয়ে দেখার চেষ্টা করে যে ঘটিটার ভেতরে আসলে আছেটা কি। হয়তো কোনো রাজার গুপ্তধন কিংবা জমিদারের লুকোনো সম্পদ হতে পারে। তাতে হয়তো জীবনটা বদলেই যেতে পারে বিশুর। সেই আগ্রহ নিয়ে বিশু যখন ঘটিটার ভেতরে হাত ঢোকায়, তারপরে বলে ওঠে, এ বাবা, এগি ছি, এই হাত, আমার হাত কালো হয়ে গেল, এ তো শুধু ছাই আর পাশ আছে। আমি কি ভেবেছিলাম, ধর সময়টাই নষ্ট বলে বিশু ঘটিটাকে ছুঁড়ে ফেলে দেয় ওই ঝিলে। তারপরে বিশু নিজের জমিতে চাষবাস করতে লাগে। তার কিছুক্ষণ পর সন্ধে হওয়ার সময় বিশু নিজের স্বাভাবিকভাবে ঘরে ফিরে আসে। ঘরে এসে তিনি বিষয়টা তেমন কাউকে জানাননি, কেননা তাতে তেমন কিছু পাওয়াও যায়নি এবং দিন থেকেই ওই শ্যাওলাপুর গ্রামে রাত থেকে এক নতুন পিশাচের আহ্বান হয়। হঠাৎ করে শ্যাওলাপুর গ্রামে প্রতিদিন এক একটা বাড়ি থেকে এক এক রকমের পশু প্রাণী উধাও হতে থাকে, আর এর পেছনে লুকিয়ে থাকে এক অজানা রহস্য। মানুষেরা প্রথম বিষয়টাকে না ধ্যানে দিলেও, না গুরুত্ব দিলেও, পরবর্তীতে মানুষরা এটাকে লক্ষ্য করতে থাকে এবং গুরুত্ব দিতে থাকে। তাই গ্রামের আজ সব মানুষ একসাথে একত্রিত হয়েছে এই নিয়ে কথোপকথন করতে। গ্রামের মুখ্যধার এবং সম্মানীয় ব্যক্তি তাদের সাথে আলোচনা হবে। গ্রামেরই মাঝ বরাবর এক আসত গাছের নিচেই এই আলোচনা হবে। তো সকলে স্বাভাবিকভাবে ওই আলোচনায় পৌঁছে যায় এবং আলোচনার পর্বে ঠিক এরকম কিছু কথা হতে থাকে। রায়মশাই, আপনি তো দেখতেই পাচ্ছেন কিছুদিন ধরে আমাদের গ্রামে এক অদ্ভুত রকমের ঘটনা ঘটে চলেছে। মানুষেরা হঠাৎ নিজেদের পশু জানোয়ারদের হারিয়ে ফেলছে, নাকি তারা কোথাও রহস্যভাবে উধাও হয়ে যাচ্ছে, নাকি কোনো চোরও আমাদের গ্রাম থেকে এইগুলো নিয়ে চলে যাচ্ছে। আমরা গ্রামের লোকেরা কিছুই এর উপরে কল্পনা করতে পারছি না। আপনি এই বিষয় নিয়ে দ্রুত কিছু করার চেষ্টা করুন। নায়েব মশাই বলে ওঠে, দেখো, আমার এর ভেতরে হয়তো কোনো বাইরের চোরেরও আনাগোনা থাকতে পারে, যারা আমাদের গ্রাম থেকে এইভাবে পশুদের নিয়ে গিয়ে উধাও করছে। তবে আমি কথা দিলাম যে আমার গ্রামকে সুরক্ষিত করার দায়িত্ব আমার। তো আমি আজ থেকে এই গ্রামেরই কিছু সাহসীবান ছেলেদের
গ্রামটা পাহারা দেওয়ার জন্যে অনুরোধ করব এবং প্রতিদিন দুটো বাড়ি থেকে দুটো করে ছেলে এই গ্রামের পাহারা রাখতে থাকবে। তারপর যথারীতি নায়কমশাইয়ের কথায় গ্রামের দুটো ছেলে, যারা অনেকই বয়স আনুমানিক 18-19 এবং তারা খুবই সাহসী এবং বিশ্বাসযোগ্য, তারা সন্ধ্যের পর গ্রামের এক জায়গায় তারা ওখানে সুন্দরভাবে সতর্কভাবে পাহারা দিতে থাকে। আজ যদি পায় তাদের কিন্তু ছেড়ে কথা বলবো না। তো সতর্কভাবে তারা তাদের মতো পাহারা দিতে থাকে। কিন্তু রাত আনুমানিক 11:30 এবং গ্রাম বাংলার এক অদ্বিতীয় গ্রামে 11:30 সময় যে অদ্ভুত রকমের নিস্তব্ধতা ছেয়ে ওঠে, সেটা কল্পনারও বাইরে। দূর দূর কোনো আলোরও ছিটেফোঁটাও নেই, আর শুধু ঝিঝি পোকার শব্দ ভেসে আসছে ওই পাহারা দেয়া দুই ছেলের কানে। হঠাৎ করে তাদের ঘুম ভেঙে যায় দূর থেকে ভেসে আসা এক অজানা কুমোটে হাসির শব্দে, যার পর তাদের মধ্যে একজন উঠে পড়ে এবং ওই হাসিটা ধ্যান দিয়ে শুনতে থাকে। তার কিছুক্ষণ পর ওই ছেলেটা ওই হাসিটাকে চোরেদের এক প্রলাপ ভেবে তার দিকে এগিয়ে যেতে থাকে। যত সে এগিয়ে যাচ্ছিল, হাসিটা যেন আরও ফুটে উঠছিল। এক ঘুমোটে গলার এক অদ্ভুত হাসি যেন তাকে মন্ত্রমুগ্ধ মতো তার দিকে টেনে নিয়ে যাচ্ছিল। সে এই হাসির শব্দ স্মরণ করতে করতে ওই ঝিলের কাছে পৌঁছয়। ঝিলের কাছে পৌঁছাবার পর তার ঘোরটা কোনো রকমভাবে ভেঙে যায়, আর সে একরকম অবাক। ঝিলে যাওয়ার পর কোনো রকমভাবে ঘোরটা ভেঙে যায়, আর সে প্রশ্ন জড়া মনে ওই ঝিলের আশপাশে দেখতে থাকে যে আমি আজ এখানে কি করছি, আর আমার তো গ্রামে পাহারা দেওয়ার কথা। আমি এখানে এলুম বা কেন, আর কার জন্য এলাম? ভয় ভয়, নিস্তব্ধতা, কালো অন্ধকার যেন তাকে গ্রাস করতে এসছে। সে দ্রুত ওখান থেকে চলে যাবার পরিকল্পনা করে। সে ঘুরেই যাবে, সেই সময় পেছন থেকে এক খড়খড়ে গলায় কেউ যেন তাকে ডাকছে। তারপর সে যখনই ঘুরে ওই ঝিলের থাকা এক ঘাটে নিজের পা ঝুলিয়ে বসে থাকতে এক বীভৎস কালো ছায়ামূর্তিকে দেখতে পায়, যার কণ্ঠ থেকে এতক্ষণ এই অজানা মায়া জড়ানো হাসি তাকে তার দিকে আকর্ষণীয় করে তোলে। যার পর ছেলেটা অবাক হয়ে তার দিকে প্রশ্ন ছুড়ে দেয়, কে 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 আপনি?
এত রাতে এখানে কে আপনি? সামনে থেকে কোনো শব্দ আসে না, শুধু ঝিঝি পোকারই শব্দ আবার ভেসে ওঠে। ছেলেটা আবার প্রশ্ন করে উঠে সামনে লাঠিটা এগিয়ে নিয়ে আসে। আপনি কে বলুন? আপনি এখানে এত রাতে কী করছেন? নাহলে কিন্তু আমি আপনার গায়ে লাঠি চালাতে বাধ্য হব। আপনি কে? আমি কিন্তু আজ এই রাতে গ্রামের পাহারায় আছি। হ্যাঁ, আপনি কে? আপনি কি আমায় ভয় দেখাচ্ছেন? আপনি কে? তখন ওই পিশাচ নিজের ঘুম জড়ানো গলায় এবং ভয়ঙ্করভাবে এই ছেলেটার দিকে তাকায়। এই ঘুটঘুটে অন্ধকারেও ওই পিশাচের চোখটা যেন দুটো দাও দাও করে আগুনের দাপের মতো জ্বলতে থাকে। আর গ্রামের সেই ছেলেটা এটা দেখার পর হঠাৎই তার বুকটা ভয়ে কেঁপে ওঠে। আজ তবে কি তার জীবনের শেষ দিন? এ কি রকম পিশাচের সাথে তার সম্মুখীন হলো? ছেলেটা ভয়ে মা রে বাবারে বলে নিজের প্রাণ বাঁচাবার জন্যে পেছন ঘুরে ছুটতে থাকে। তবে যে এই পিশাচের সামনে আসে তার বোধে হয় ফিরে যাওয়া হয় না। তাই ছেলেটা ছোটার পরেই, কিছুটা যাবার পরেই হঠাৎ করে ওই পিশাচটার মূর্তিটা তার সামনে দেখতে পায়, যার সারা শরীর দিয়ে কালো রক্ত ঝরে যাচ্ছে এবং আগুনের মতো দাও দাও তার চোখ দুটো ছেলেটার দিকে। তার জীবনের আর তার দাও দাও দুটো চোখ যেন ছেলেটার দিকে রাগষ্টভাবে তাকিয়ে আছে। ছেলেটা কিছু বলবে তার আগেই ওই পিশাচটা ছেলেটার গলাটাকে ধরে টানতে টানতে ওই ঝিলের ধারে নিয়ে চলে যায় এবং ওই ঝিলের ঘাটে বসে ছেলেটার দেহটাকে একরকমভাবে কাগজের মতো ছিঁড়ে টুকরো টুকরো করে ভোগ করতে থাকে। পরের দিন ছেলেটার আহাত এবং আর্তনাদ গ্রামের মানুষের কাছে কোনোভাবেই পৌঁছাতে পারল না। ছেলেটার তার সাথে যে কি ঘটেছে সেটা তখনও গ্রামের প্রত্যেকটা মানুষের কাছে অজানা। সকালে বিশু নিজের জমিতে চাষের জন্য সেই ঝিলেরই ধারে প্রতিদিনের মতো আজকেও গেছিল এবং ঝিলের ঝাড়ে যেতেই বিশু কিছু একটা অস্বাভাবিক জিনিস লক্ষ্য করে। সেইটাকে সম্পূর্ণভাবে দেখার জন্য যখনই বিশু সেই ঝিলের ধারে এগিয়ে যায়, দেখে সেই গ্রামেরই সেই ছেলেটারই দেহটা কাগজের মতো কিছু একটা ছিঁড়ে খেয়ে আধ খাওয়া করে ফেলে রেখেছে। বিশু অবাক এবং ভয়ে নিজের প্রাণপণে ছুটে গ্রামের দিকে চলে আসে। আর অবাক আর ভয় পাওয়াটাই স্বাভাবিক। ছেলেটাকে এভাবে পিশাচটা ধ্বংস করেছিল যেটা কোনো সাধারণ মানুষের
চোখের জন্য চোখের ক্ষেত্রে দেখা অসম্ভব, সহ্য করাও অসম্ভব, যার কারণে বিশু গ্রামে চলে আসে এবং গ্রামে এসে সে গ্রামের সবাইকে ওই বিষয় নিয়ে বলে। সবাই ছুটে তোড়গড়ি ওই ঝিলের ধারে গিয়ে দেখে যে কালকে পাহাড়ে থাকা এই ছেলেটার এইভাবে মৃত্যুর কারণ কি হতে পারে। তাহলে কি এই পিশাচ এইভাবেই গ্রামের সবাইকে শেষ করে দেবে, নাকি কোনো অজানা শক্তি এসে এই গ্রামটাকে এই পিশাচের হাত থেকে মুক্তি দেবে? গল্পর দ্বিতীয় পার্ট শোনার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আমাদের গল্পের প্রত্যেকটা অংশ আপনারা সুন্দরভাবে শুনতে পারেন। এতক্ষণ শুনছিলেন আমার হাতে লেখা, আমার কল্পনায় এবং আমার ভয়েসে তুলে ধরা একটা ভৌতিক রহস্যময় ঘটনা। আজ এই গল্পের প্রথম পার্ট আপনাদের সামনে তুলে ধরা হলো। এর দ্বিতীয় পার্ট শোনার জন্য আপনারা কমেন্ট বক্সে দ্বিতীয় পার্ট লিখে যেতে পারেন। আর আমাদের এরকমই গল্প শোনার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, যাতে করে নতুন নতুন গল্পগুলো আপনাদের সামনে আমি তুলে ধরতে পারি এবং আপনারাও তার শ্রোতা দর্শক হিসেবে সুন্দরভাবে গল্পগুলো শুনতে পারেন। নমস্কার, আমি সুরজ। দেখা হচ্ছে নতুন আর একটা গল্পের সাথে।